নেক্সট টার্গেট হলো বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীকে যদি দুর্বল করা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর মনোবলটা যদি ভেঙে দেওয়া যায়, তাহলে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে, বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে আর কোনো বাধা থাকবে না। এবং 11ই মার্চ ক্যান্টনমেন্টে ঘটে যাওয়া একটা ঘটনা নিয়ে 10 দিন পরে স্ট্যাটাস দিলেন হাসনাত আব্দুল্লাহ। আবার এক পাশাপাশি আসিফ ভুইয়া যে উপদেষ্টা, তিনি একটা ভিডিও বার্তা দিলেন যেখানে বলছেন যে সেনাপ্রধান ডক্টর ইউনূসকে মেনে নিতে চাননি, বুকে পাথর চাপা দিয়ে মেনে নিয়েছেন। এদিকে আওয়ামী লীগের পাশাপাশি এবার বিএনপিরও খারাপ অবস্থা হয়। সেনাপ্রধান কঠিন অ্যাকশনে নামেন। দেশের পরিস্থিতি সামাল দিতে ডক্টর ইউনূস হিমশিম খাচ্ছেন। হাসনাত ও সার্জিসের হুঁশিয়ারিতে সবকিছু পরিবর্তন হয়েছে। 5 তারিখে সেনাবাহিনী আমাদের পক্ষে দাঁড়িয়েছিলেন, কিন্তু তারপরে এখন যে কাজগুলো করছেন আমি মনে করি এগুলো সম্পূর্ণভাবে তিনি ভারতের ইশারায় করছেন। প্রথম নম্বর কারণ, তিনি নিজে বাঁচার জন্য। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কি দেশে সামরিক শাসন আনতে চাচ্ছেন? বিশেষ করে সেনাপ্রধানের সাম্প্রতিক কঠোর বক্তব্যের পর অনেকেই বলছেন যে দেশে হয়তো সেনা শাসন আসতে চলেছে। কানে কানে বলি, সামনে আপনার আওয়ামী লীগ, তারপর হচ্ছে ছাত্রদল আছে না বিএনপির, আপনার কাঁধে কাঁধ মিলিয়ে মনে করেন রাজপথে নামবে। যেমন হাসনাত সার্জিস পারলে একটা দাড়ি না একটা চুল তাই না পারলে চিরা দেখায়। পরিস্থিতি একেবারেই উল্টে গেছে। পরিস্থিতি নিজেদের কন্ট্রোলের বাইরে চলে গেছে। নাগরিক পার্টির নেতারা ঘুরে দাঁড়াচ্ছেন, তাদের মন্তব্য থেকে ইউটার্ন করছেন। আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করলে যাদের কষ্ট লাগে, এরা এই দেশদ্রোহী শয়তান, এরা আবু জেহেলের বংশধর, এরা ফেরাউনের উত্তরসূরি। সেনাবাহিনীকে যে ধাক্কাটা দিছিল এটা কিন্তু হজম করা তো সোজা না, মনে রেখে। বাট হাসনাত সেনাবাহিনী নিয়ে বক্তব্য দিচ্ছে, ক্যান্টনমেন্ট এটা নিয়ে নিশ্চয়ই তলে তলে সেটেল হচ্ছে। অথবা আমাদের বাংলাদেশে পুলিশ, র্যাব, অন্যান্য বাহিনী এগুলো অলরেডি পচে গেছে। সেনাবাহিনী ভালো খারাপ সবকিছু মিলিয়ে সেনাবাহিনীকে দেখলে মানুষ ভয় পায় অথবা সম্মান করে। দেশের শৃঙ্খলার জন্য একটা খুঁটি, মানে এই খুঁটি দেখতে যেমনই হোক, এই খুঁটিটা আমার মাথার উপর আকাশ ভেঙে পড়া থেকে আকাশটাকে আটকায় রাখে। ওয়াকার সাইড কেন্দ্র করে সেনাবাহিনীর মধ্যে 2 ভাগে ভাগ হয়ে গোলাগুলি ঠুসঠাসটা আওয়াজ হচ্ছে। ইউনূসের ডান হাত বলে পরিচিত এই ব্যক্তি এবার এই ব্যক্তি সম্পর্কেও পর্দা ফাঁস করবেন নিঝুম মজুমদার। কিন্তু ইউনূস যে এই অর্থ লোপাট করছে, ইউনূসের যে দুর্নীতি, ইউনূসের যে এই যে টাকা পয়সা বিভিন্ন জায়গাতে সরানো, বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে যাচ্ছে। বাংলাদেশকে নিয়ে খুবই নেগেটিভ পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে। কেউ কেউ এই পরিকল্পনা করছে এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের কি হয়েছে এবং তাদের মাঝখানে কি নিয়ে দ্বন্দ্ব, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, মূলত এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও হাসনাত আব্দুল্লাহর সঙ্গে কি হয়েছে তার সঠিক তথ্য কিন্তু খুব কম লোকজনই জানে। হাসনাত আব্দুল্লাহ ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে এই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর মূলত কি হয়েছে। সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীকে যদি দুর্বল করা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর মনোবলটা যদি ভেঙে দেওয়া যায়, তাহলে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে, বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে আর কোনো বাধা থাকবে না। এবং সেই লক্ষ্যে আমরা এই যে খুব রিসেন্টলি একটা খুব সুপরিকল্পিত একটা মেকিং গেম দেখতে পাচ্ছি। 11ই মার্চ ক্যান্টনমেন্টে ঘটে যাওয়া একটা ঘটনা নিয়ে 10 দিন পরে স্ট্যাটাস দিলেন হাসনাত আব্দুল্লাহ। আবার এক পাশাপাশি আসিফ ভুইয়া যে উপদেষ্টা, তিনি একটা ভিডিও বার্তা দিলেন যেখানে বলছেন যে সেনাপ্রধান ডক্টর ইউনূসকে মেনে নিতে চাননি, বুকে পাথর চাপা দিয়ে মেনে নিয়েছেন। আবার ডক্টর ইউনূস আবার বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, এটা আমরা চাই না, ডিসেম্বরের মধ্যে নির্বাচন। আবার ছাত্র সমন্বয়ক যারা ছিলেন, যাদের নতুন পার্টি এনসিপি, তারা বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তো এই এবং হাসনাত আরো একটি গল্প ফেঁদেছেন যে সেনাপ্রধান তাকে ডেকে নিয়ে বলেছেন যে একটা রিফাইন্ড আওয়ামী লীগ করে তারা রাজনীতিতে অংশগ্রহণ করবে, সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, ব্যারিস্টার তাপস, এদের নেতৃত্বে। তো পরবর্তীতে আমরা দেখলাম যে
আইএসপিআর একটা সংবাদ সংস্থার সাথে এক বিবৃতিতে জানিয়েছে যে সেখানে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে কোনো আলোচনা হয়নি। তো হাসনাত আব্দুল্লাহ এই কথাটি বানিয়েছেন। আমি পরশুদিন সম্ভবত একটা এপিসোডে বলেছিলাম যে ডোন্ট ট্রাস্ট হাসনাত আব্দুল্লাহ দিস পিপল 100%। এরা কিন্তু প্রচুর মিথ্যে কথা বলে, আপনার সাথে অনেকবার প্রতারণা করেছে এবং আগামীতেও করবে। তো সব মিলিয়ে এখন আর্মিকে বিতর্কিত করা হচ্ছে। আপনি উত্তরায় স্লোগান দিয়েছেন যে হাসনাত না ওয়াকার, মানে কোথায় আগরতলা আর কোথায় খাটের তলা। ক্যান ইউ ইমাজিন একটা ছেলে যার জীবনে এই কিছু পরিচয় লুকিয়ে ছাত্র রাজনীতি করা, ছাত্রলীগের লুঙ্গির তলে ছিল শিবির আসলে, আর কিছু কোচিং সেন্টারে কাজ করে, এর বাইরে তার কোনো অভিজ্ঞতা নাই। সে সেনা প্রধানের প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে মনে করছে এবং সে আর্মিকে টোটাল বিতর্কের মুখে ঠেলে দিচ্ছে। এবং এই যে এবি পার্টি একটা আছে, এবি পার্টির সাধারণ সম্পাদক তিনি একটি বক্তৃতা দিয়েছেন, দেখলাম যে জাস্ট তার আশেপাশে কিছু লোক, মানে সমাবেশে তো সামনে লোক থাকে, কিন্তু এতই মাজুল অবস্থা শ্রোতাদের, উপস্থিত জনতার, যে আশেপাশে শৃঙ্খলাবদ্ধ হয়ে দাঁড়ায় আছে এবং তিনি অশ্রাব্য ভাষায় রাষ্ট্রপতিকে গালাগালি করছেন এবং তিনি ক্যান্টনমেন্টকে উড়িয়ে দেওয়ার কথা বলছেন, যার সাথে 100টা লোক হয় না এখন, তিনি ক্যান্টনমেন্ট উড়াই দিচ্ছে। এগুলো কেন বলা হচ্ছে? ক্যান্টনমেন্টকে এইভাবে টার্গেট করা হচ্ছে কেন? কেন ওয়াকারকে টার্গেট করা হচ্ছে? ইজ ভেরি ক্লিয়ার। আপনি এই এবি পার্টির এই ছেলেটার এই ভিডিও ক্লিপটা আমি একটু শোনাই, একটু শোনেন। আপনারা দেখতে পাচ্ছেন সেনা প্রধান এক ধরনের নামকা ওয়াস্তের মিটিং করার মধ্য দিয়ে এখন নতুন করে ষড়যন্ত্র করছে কিভাবে প্রেসিডেন্টের অধীনে নতুন করে একটা অন্তর্বর্তীকালীন সরকার করা যায়। আপনারা জানেন এই প্রেসিডেন্ট হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর। এক কুকুরের বাচ্চা দিয়ে আর এক কুকুরকে স্বাধীন করা যাবে না। আমরা যখন কুকুরকে দেশ ছাড়া করেছি, কুকুরের বংশ সহ উৎখাত করে দেশ ছাড়া করব। শাহাবুদ্দিন চুপ্পুর মতো কুত্তা দিয়ে যদি দেশ শাসন করার দুরভিসন্ধি করা হয়, সেনা প্রধানকে বলছি আমরা লক্ষ লক্ষ আবু সাইদ বুক পেতে দিয়ে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেব। তো এই যে মানে সবকিছু ঘটছে, এটা কিন্তু ওই যে মেটিকুলাসলি ডিজাইন প্ল্যানের অংশ। আপনারা ভাববেন না যে এগুলো বিচ্ছিন্ন ঘটনা। এই হাসনাত ওকে দিয়ে 10 দিন পরে স্ট্যাটাসটা দেওয়ানো হয়েছে। তা এই উপদেশটা আসিফ এটা বলেছেন, আবার ইনুসকে সেফ সাইডে রাখছে, আবার দেখাচ্ছে যে ইনুসের বিরোধিতা করছে। আবার তারা একটা ঘটনা ঘটিয়েছে যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য দাবি তুলেছে এবং সেনা প্রধান নাকি আওয়ামী লীগকে ব্যাক করাতে চান। তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তারা শাহবাগে বিশাল সমাবেশ দেখেছেন। সেই সমাবেশে তাদের যে নেতাকর্মী ছিল তার চেয়ে ওইখানে উপস্থিত সাংবাদিক এবং ইউটিউবার বা যারা ওই যে ভিডিও ফুটেজ কালেক্ট করে ইউটিউবিং করে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়, তাদের সংখ্যা বেশি ছিল। এবং সেখানে আবার ওইদিকে রাজুতে দেখলাম যে সেখানে জুলাই আগস্টের আহতরাও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ করছে। তো দুটো সমাবেশ মিলিয়ে নেতাকর্মীদের সংখ্যা 500-র বেশি হয়নি। মানে খুব, আমি যে বারবার বলি যে ছাত্র জনতা এইসব হাসনাত টাসনাত এদের সাথে নেই, কিন্তু তারা বলেই যাচ্ছে যে ডাক দিলেই আসবে। তো এখন তারা উপলব্ধি করছে যে ছাত্র জনতারা তাদের সাথে নেই। এখন কথা হচ্ছে যে এই যে সেনাবাহিনীকে টার্গেটেড অ্যাটাক করা হচ্ছে, সেই একই মানে এ টিম, বি টিম, সি টিম সবাই মিলে অ্যাটাক করছে, সেটার রেসপন্সে সেনাবাহিনীর ভূমিকাটা কি হবে? আমাদের সেনাবাহিনী, বিশেষ করে সেনা প্রধানের আমি অনেক সমালোচনা করেছি। আবার তিনি যে 5ই আগস্টের পরে জামাতের নেতাকে ক্যান্টনমেন্টে ডেকে নিয়েছিলেন এবং বিভিন্ন ইসলামপন্থী দলকে একটা প্ল্যাটফর্মে আনার জন্য তিনি চেষ্টা করেছিলেন এবং এর মধ্য দিয়ে তিনি আসলে একটা বিশাল ব্লান্ডার করে ফেলেছিলেন এবং তিনি এই জঙ্গিদের বেসিক্যালি ঐক্যবদ্ধ করেছিলেন। তো এই জায়গা থেকে উত্তরণে সেনাবাহিনীর কিন্তু একটা ঐতিহাসিক ভূমিকা রাখতে হবে। সেনাবাহিনী কি
এই যে সেনাবাহিনী, এই যে সৈনিকদের সামনে রাস্তায় যখন স্লোগান হয় হাসনাত না ওয়াকার, এবং সবাই বলে হাসনাত হাসনাত, আবার সেনাবাহিনী ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়া হবে, এই হুমকিগুলো কি সেনাবাহিনী বা সেনা প্রধান স্বাভাবিকভাবে গ্রহণ করবেন? আমরা কি ধরে নেব যে আমাদের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমরা যাদের অর্পণ করেছি তারা লাথি গুতা এইভাবে খেয়ে, এইভাবে অপমান সহ্য করে তাদের এই মেরুদণ্ড নত হতে 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 মাটির সাথে মিশে যাবে? একটা জিনিস আপনারা খেয়াল করেছেন যে এই যে সমাবেশগুলোতে যে লোক সংখ্যা 500 হয়নি, কারণ বিএনপি তাদের সমর্থকদের পাঠায়নি, জামাতও পাঠায়নি, কারণ সেনাবাহিনীর এগেইনস্টে জামাত পেছন থেকে কলকাঠি নাড়ালেও সামনাসামনি কেউ সেনাবাহিনীর সাথে কনফ্রন্টেশনে আসতে চায় না। এইসব এই টোকাই, এদের তো আজকাল দেখলাম টোকাই বলে, এইসব এই তরুণ টোকাইদের সামনে ঠেলে দিয়েছে। সেনাবাহিনীকে একদিকে বিতর্কিত করছে, কারণ সেনাবাহিনী ধ্বংস করলে আমি আগেই বলেছি যে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হওয়ার পথে আর কোনো বাধা থাকবে না, এবং কারা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র করতে চায়, কারা বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায়, এটা আমাদের সামনে ইতিমধ্যেই ক্লিয়ার হয়ে গেছে। আপনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যটা, আগস্ট মাসের বক্তৃতা থেকে শুরু করে তাদের কার্যকলাপ, বাংলাদেশে পাকিস্তানি রাষ্ট্রদূতের কার্যকলাপ সব যদি আপনি মিলিয়ে দেখেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন, বঙ্গবন্ধুকে বলেছেন গাদ্দার, সে 2 পাকিস্তান ভেঙেছিল। এর মধ্যে দিয়ে একটা উপকার তিনি করেছেন, যে বাংলাদেশের এই স্বাধীনতার নেতৃত্ব যে বঙ্গবন্ধু দিয়েছিলেন এটা কিন্তু তিনি বলে ফেললেন আর কি, আর কারো নাম তো বলে নাই বাংলাদেশ ভাঙার ব্যাপারে। তো পাকিস্তান খুব চাইছে প্রমাণ করতে যে 71 ভুল ছিল, বাংলাদেশের স্বাধীনতা ভুল ছিল, বঙ্গবন্ধু গাদ্দারি করেছে, এবং বাংলাদেশ যদি ব্যর্থ রাষ্ট্র হয়, পাকিস্তান ইতিমধ্যে কিন্তু ব্যর্থ রাষ্ট্র, পাকিস্তানের টাকা পয়সা নাই, কিছু মিডল ইস্ট কান্ট্রিজের দয়া দাক্ষিণ্যে কিন্তু দেশটা চলে। তো বাংলাদেশকে তারা সেই 53-54 বছরের আগের পরাজয়ের প্রতিশোধ এভাবে নিতে চায়, এবং সেই তাদেরই উত্তরসূরি, তাদেরই জারজ সন্তান, আজকে রাজনৈতিক জারজ সন্তান, যারা আজকে সেনাবাহিনীর কথা বলছে, বিরুদ্ধে কথা বলছে, যারা আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে, এদের সবকিছুর মূলে হলো এই বাংলাদেশটা ধ্বংস করা। আপনি সেনাবাহিনী, পুলিশকে খাইছেন, সেনাবাহিনী ডিস্ট্রয় করেন, আর যদি আওয়ামী লীগ না থাকে তাহলে বাংলাদেশ তালেবান স্টেট হওয়ার বা আফগানিস্তান হওয়া জাস্ট ম্যাটার অফ টাইম। সো এই অবস্থায় সেনাবাহিনী কি করছে, ক্যান্টনমেন্টগুলোতে কি মুভমেন্ট হচ্ছে, এই সব গোয়েন্দা ইনফরমেশন আমার কাছে আছে। হ্যাঁ, শুধু আমি নিরাপত্তার স্বার্থে এগুলো ডিসক্লোজ করছি না, শুধু আপনাদের একটু জানিয়ে রাখছি যে বর্তমানে সেনা প্রধানের লিডারশিপটা একদম মানে ওয়েল অ্যাকসেপ্টেড, এবং সবাই সেনা প্রধানের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী ঐক্যবদ্ধ। সব ক্যান্টনমেন্টের জিওসি এবং সবার সাথে যোগাযোগ করা হয়েছে। ছাত্ররা যদি আর বাড়াবাড়ি করে সেটার ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ছাত্ররা কিন্তু দেখবেন যে আজকাল খুব গৃহযুদ্ধের ভয় দেখাচ্ছে, হ্যাঁ, যে তাদের কিছু অস্ত্র ছিল জুলাই আগস্টের আন্দোলনের প্রস্তুতি হিসাবে, পুলিশের থানা লুট করে তারা কিছু অস্ত্র পেয়েছে, আবার কিছু অস্ত্র পাকিস্তান থেকে এসেছে, সব মিলিয়ে তাদের কাছে কিছু অস্ত্র আছে ঠিকই, এবং এটার জোরে তারা ক্যান্টনমেন্টকে চ্যালেঞ্জ করছে, এটার জোরে তারা দেশকে গৃহযুদ্ধের ভয় দেখাচ্ছে। কিন্তু সবাই যদি এক হয়ে, আর্মি যদি আর্মস মানে উদ্ধারে, রিকভারিতে নামে, তাহলে কিন্তু এইসব বিচ্ছিন্ন গৃহযুদ্ধের ভয় দেখানো অস্ত্র দিয়ে একটা সুসংগঠিত বাহিনীর বিরুদ্ধে কিছু করার মতো অবস্থা বাংলাদেশে অন্তত নাই। বাংলাদেশ এখনো অত দেউলিয়া হয়ে যায়নি। তো আমরা আশা করব যে সেনাবাহিনী বাংলাদেশের স্বার্থে এবং জাতির স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে তাদের যথাযথ ভূমিকা পালন করবেন। এবং একটা গতকাল আমি কথা বলছিলাম ব্যারিস্টার তানিয়া আমিরের সাথে, যে এখন একটা লিগ্যাল ওয়ে আউট আছে, যে রাষ্ট্রপতি চাইলে 120 দিনের জন্য একটি জরুরি আইন ঘোষণা করতে পারেন, এবং তারপরে সুপ্রিম কোর্টে যে কেয়ারটেকার গভর্নমেন্টের ব্যাপারে রিভিউ পিটিশন শুনানিটা পেন্ডিং আছে, যেটা 8ই মে হওয়ার কথা,
সেটি যদি হয়ে যায় তাহলে ইমার্জেন্সি ফলোড বাই নিউ কেয়ারটেকার গভর্নমেন্ট, তাদের অধীনে এই একটা নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন। যে ক্ষমতায় আসে সেই বাংলাদেশ সরকার পরিচালনা করবে। এবং ইমার্জেন্সি পিরিয়ডে যদি অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনী, পুলিশ, বিডিআর এরা কাজ করে, তাহলে আজকে যারা গৃহযুদ্ধের হুমকি দেয় কথায় কথায়, তারা লেজ গুটিয়ে পালানোরও সুযোগ পাবে না। আর একটা ছোট্ট ইনফরমেশন আমি দিয়ে রাখি যে ঢাকা, চট্টগ্রাম, সিলেট এই 3টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং যতগুলো ল্যান্ড বর্ডার আছে সবখানে সার্ভিলেন্স ইনক্রিজ করা হয়েছে। কারা সেখান থেকে যাচ্ছে ঢুকছে এটা নজরদারি করা হচ্ছে, যাতে কেউ পালিয়ে না যেতে পারে। প্রিয় বন্ধুরা, সুতরাং খুব ক্রুশিয়াল একটা অবস্থানে আছি। আমার কাছে যে তথ্য আছে সেটা যদি ভুল না হয়, তাহলে হয়তো সেনাবাহিনী তাদের ঐতিহাসিক দায়িত্ব পালনে একদিকে যেমন এগিয়ে আসবে, এবং ইনশাআল্লাহ আমরা আমাদের ঈদটা এই অনিশ্চয়তা কাটিয়ে আনন্দের সাথে উদযাপন করতে পারবো। এদিকে ইতিমধ্যেই উপদেষ্টাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে। গতকাল উপদেষ্টা আসিফ নজরুল এবং আইসিটি কোর্টের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম তারা অনেকক্ষণ ডিজিএফআই অফিসে ছিলেন। এদিকে উপদেষ্টারা ডক্টর ইউনূসকে হাত পা ধরে বলছেন যেন চায়না সফরে না যান। ডক্টর ইউনূসের 26শে মার্চ চায়নার উদ্দেশ্যে ফ্লাই করার কথা, কিন্তু এটা নিয়েও এখন উপদেষ্টাদের কান্নাকাটি করা অবস্থা। তো দেশটার অবস্থা এই মুহূর্তে ভোলাটাইল। আপনারা সতর্ক থাকবেন, কেয়ারফুল থাকবেন কি হচ্ছে, এবং এইসব রাজাকার বা সমন্বয়ক বা এনসিপি পার্টি এদের ট্র্যাপে পা দেবেন না। এরা আপনাকে এখন অনেক রকমের মিথ্যে কথা বলবে। এদের সমাবেশের লোক হচ্ছে না। কালকেই আমি খবর পেলাম যে এরা এখন বিভিন্ন স্কুল কলেজের প্রিন্সিপালকে চিঠি দিচ্ছে, হুমকি দিচ্ছে যে তাদের সমাবেশে যেন ছাত্রছাত্রীদের পাঠানো হয়। কারণ তারা এতদিন বলে গেছে ছাত্র জনতা তাদের সাথে আছে, জুলাই আগস্টে যা ছিল এখন তার ন্যূনতম কেউ নেই। মানে টোটালি এখন তারা সামান্য কয়েকজন এই উচ্ছৃঙ্খল ছাত্রছাত্রী, আর মাঝে মধ্যে তাদের সমাবেশে শিবির জামাত লোক সাপ্লাই দেয়। বিএনপি অনেকদিন ধরেই তাদের সমাবেশে লোক দিচ্ছে না। তো এই অবস্থায় আমাদের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আওয়ামী লীগের নেতা এবং সর্বশেষ তথ্যমন্ত্রী জনাব মোহাম্মদ আরাফাত একটা চ্যানেলের সাথে, একটা সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন, ডয়চে ভেলে বাংলা। সেখানে তিনি আওয়ামী লীগের আগামী নির্বাচনে পার্টিসিপেট করা নিয়ে একটা কথা বলেছেন। আমি সেটা নিয়েই মূলত আলোচনা করতে চাই। এবং অ্যাপারেন্টলি তিনি বলছেন, আমাদের অবশ্যই একটু মনে রাখা দরকার, রাজনীতিবিদদের সব কথা খুব সিরিয়াসলি নিতে হবে না, কিন্তু উনি অ্যাপারেন্টলি বলছেন যে ডক্টর ইউনূসের অধীনে কোনো নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না। আমি দীর্ঘদিন থেকে আমার ব্যক্তিগত পর্যায়ে এই কথাটা বলতাম যে আওয়ামী লীগ আসলেই নির্বাচনে আসবে না, এবং না আসাটাই তাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি। কেন আমি মনে করি সে প্রসঙ্গে আসব, কিন্তু তার এই ইন্টারভিউতে কিছু কথা বলেছেন, যেহেতু কথাগুলো শুনতেই হলো তাই কয়েকটা মন্তব্য। যে রিফাইন্ড আওয়ামী লীগের আলাপ আসছে সেটাকে উনি নাকচ করেছেন, যে উনি এভাবে বলছেন যে বাংলাদেশের টপ থেকে একেবারে গ্রাসরুট পর্যন্ত যত আওয়ামী লীগের লোকজন আছে তাদের 99.99% মানে 0.01% একটু বাইরে রেখেছিলেন, পরে মনে হলো কাজটা ঠিক হয়নি, উনি এটাকে 100% বলে ফেললেন। না, 100%ই শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা নিয়ে নাকি বসে আছেন। সুতরাং রিফাইন্ড আওয়ামী লীগ অন্য কারো নেতৃত্বে এটা হতে দেবেন না তারা, মানে হবে না, সবাই শেখ হাসিনা ছাড়া আর কাউকে নেতা হিসাবে মেনে নেবেন না। আমি গতকালই এই কথাটা বলেছি। আসলে আওয়ামী লীগের নেতৃত্ব শেখ পরিবারের হাতছাড়া হতে শেখ হাসিনা আসলে দেবেন না, এবং তার সাম্প্রতিক যত উল্টো পাল্টা কথা আমাদের কাছে মনে হবে উনি বলছেন, সেগুলো আসলে উনি মূলত ওনার নেতৃত্বটাকে ধরে রাখার চেষ্টাতেই করছেন, আমি এটা মোটামুটি নিশ্চিত। এটা বলেছেন, এর বাইরে বিচারের কথা বলেছেন, তাদের কারা কারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন নাম বলেছেন কিছু, তাদের বিচারের কথা। বাংলাদেশে জুলাই আগস্টে, এমনকি 5 আগস্টের পরও যা যা ঘটেছে তার দায়ভার আসলে একমাত্র আওয়ামী লীগের, এবং জনাব
আরাফাতদের মতো মানুষদের দায় হয়তো আরও অনেক বেশি, কারণ শেষ মুহূর্তে তিনি আওয়ামী লীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হার্ট, মানে একেবারে যে কোর যে কমিটি, কোর ব্যক্তিবর্গ ছিলেন, তার মধ্যে তিনিও ছিলেন বলে আমরা ধারণা করতে পারি। তিনি জনাব সাজিব ওয়াজেদ জয়ের বন্ধু এবং পরবর্তীতে তাকেই আমরা সামনে প্রচুর দেখেছি এবং সরকারের বয়ানকে ডিফেন্ড করতে দেখেছি নানাভাবে তাদেরকে ড্রাগ করা হয়েছে আই থিঙ্ক ইউ ক্যান রিমেম্বার। যাই হোক, সেই জনাব আরাফাত বলছেন তারা ডক্টর ইউনূসের অধীনে কোনো নির্বাচনে যাবেন না। এটা যাবেন না কারণ কি? কারণ তারা মনে করেন না ডক্টর ইউনূসের অধীনে কোনো লেভেল প্লেইং ফিল্ড, উনি গ্রাউন্ড শব্দটা বলছেন, গ্রাউন্ড থাকবে না। ডক্টর ইউনূসের সরকার আওয়ামী লীগের প্রতি অত্যন্ত নেগেটিভ, তাদের প্রতি নেগেটিভ আচরণ করছে। আমরা একটু যদি বলিও, আসলে ডক্টর ইউনূস আওয়ামী লীগের প্রতি অতি উদার আচরণ করছেন, সত্যিই উদার আচরণ করছেন। বহু ক্ষেত্রেই উদার আচরণ করা হয়েছে আমাদের দেশের, শুধু ডক্টর ইউনূসের সরকার না, আমাদের অ্যাজ এ হোল বাংলাদেশে সোফার মোটা দাগে খুবই আইনি পথেই তাদেরকে ডিল করার চেষ্টা করা হয়েছে এবং বহু ক্ষেত্রে আমরা মনে করি, আমরা বলতে পারি যে ভয়ঙ্কর সব ক্রিমিনালও সেই অর্থে এখনও আইনের আওতায় আসেনি। যাই হোক, তাদের দাবি হচ্ছে এটা এবং সেটার অধীনে, এবং সে কেন এখানে লেভেল প্লেইং ফিল্ড নেই, উনি বলছেন গত 15 বছর তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে লেভেল প্লেইং ফিল্ড নেই বলে অনেকে নির্বাচন করবে না, এখন কেন নেই, উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছেন, মানে হাস্যকর। আরেকটা কথা একটু বলে তারপর আমরা মূল আলোচনায় যাই। বরাবরের মতো তিনি এর মধ্যে তিনি অনেক সময় কথা বলছেন এবং বরাবরের মতো তিনি তার ফেস দেখাননি। মানে আমি ঠিক বুঝি না, একটা রুমের মধ্যে বসে থাকলে ভিডিও কলে কি বোঝা যাবে? আসলে লোকেশন বোঝার তো কোনো স্কোপের কিছু নাই। আপনি যখন অডিও কলে কথা বলেন, আপনি ভিডিও কথা বলতে সমস্যা কোথায়? শেখ হাসিনাও তাই করেন। এটা নিয়ে আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে, এই মানুষগুলো যখন ক্ষমতায় ছিলেন তাদের চেহারার একটা জৌলুস, অকল্পনীয় রকম দাম্ভিক একটা জৌলুস দেখা যেত, একটা অরা দেখা যেত। সে অরাটা নিশ্চয়ই নেই, থাকতে পারে না, আসলে নো ওয়ে। সেই জিনিসটাই তারা মানুষকে দেখতে দিতে চান না। সুতরাং তাদের এই অডিও কলে কথা বলার ইন্টারপ্রিটেশন আমার কাছে এটা, এবং শেখ হাসিনার ক্ষেত্রেও তাই, যে শেখ হাসিনাকে দেখতে মানে অনেকে বলতেন যে উনি দিনে দিনে ইয়াং হয়ে পড়ছেন। শেখ হাসিনাকে এখন আমরা নিশ্চিতভাবে আমরা বৃদ্ধ নানি দাদিদের যেমন দেখতাম ঠিক তেমন দেখা যাচ্ছে, তাকে আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি। তাই তিনি চেহারা দেখান না। না হয় একটা রুমের মধ্যে একটা ভিডিও কলে আসতে সমস্যা কোথায়? ভিডিওর কমিউনিকেশন ইজ মাচ বেটার। তার মানে যে বেটার কমিউনিকেশন, তার চেহারা, তার ফেশিয়াল এক্সপ্রেশন, তার বডি ল্যাঙ্গুয়েজ, এগুলোর মধ্যে যে পরাজিতর চেহারা আছে, এটা ওনারা দেখতে দিতে চান না। সুতরাং যতদিন তারা এটা করবে ততদিন আমরা এটা এভাবেই পড়ব। যাই হোক, যেটা বলছিলাম, আসলে আওয়ামী লীগ ডক্টর ইউনূসের সরকারের অধীনে না, আগামী নির্বাচনটাতেই আওয়ামী লীগ পার্টিসিপেট করবে না, এটা আমি মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি, যদি না তাদের পক্ষের কোনো একটা সরকার যেটা তাদেরকে ক্ষমতায় আনার মতো আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে, সেরকম যদি কোনো সরকার না, তারা নির্বাচনে আসবে না, এবং না আসাটাই বুদ্ধিমানের কাজ। যদি এমন হতো যে একটা তাদের যে খোয়াব আছে যে একটা ডক্টর ইউনূস সরকারকে সরিয়ে তাদের পক্ষে কোনো একটা 1-11 টাইপ কিছু, মানে বেসামরিক মুখোশেষ সামরিক শাসন বা সরাসরি সামরিক শাসন এসে একটা ম্যানিপুলেটেড ইলেকশন করে তাদেরকে আবার ক্ষমতায় বসাবে, সেটা হলে তারা আসবে, এর বাইরে কেউ না। ইভেন ডক্টর ইউনূস সরে গিয়ে যদি ডিফারেন্ট কোনো জেনুইন একটা কেয়ারটেকার বা একটা জেনুইন নিউট্রাল সরকার আসে, তার অধীনেও তারা নির্বাচন করবে না। কেন? আওয়ামী লীগের এখনও মোটা দাগে 20% মতো ভোট আছে বলে আমি মনে করি। অঙ্কটা ছোট না, বেশ বড়। ইভেন 15%ও যদি হয়, স্টিল ইটস এ ভেরি হিউজ নাম্বার। এখন সমস্যাটা হচ্ছে, আমরা তো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ভোটের কথা বলছি না, যদিও জামায়াত বলছে, জামায়াত তার নিজের হিসেবে বলছে, এবং সেই হিসাবে যদি এটা সঠিক হয়, এখানে একটু বলে রাখি যে জামায়াত নিজেও আমাদের এক্সিস্টিং যে সিস্টেম, আমরা FPTP বলি, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, এই যে সিস্টেম, যিনি 1 ভোটও বেশি পেয়ে যাবেন কারো কাছ থেকে তিনি জিতে যাবেন, এই সিস্টেমে জামায়াতও খুব ভালো করবে না বলেই তারা হয়তো ভাবছে, ধরুন আমরা গ্রসলি যদি বলি, তারা 10% ভোট পাবেন, আমি জানি না, অনেকে হয়তো এর কয়েক গুণ পাবেন ভাবছেন।
তো তাতে হয়তো তারা সিটের হিসাবে হাতে গোনা 2, 3, 4, 5টা সিট পেতে পারেন, 8-10টা পেতে পারেন, 15টা পেতে পারেন। কিন্তু 10% ভোট যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হয় সেক্ষেত্রে 30টা সিট পেয়ে যান। 15টাও যদি ধরি এমনি পেতেন, দ্বিগুণ পাচ্ছেন। ঠিক একইভাবে আওয়ামী লীগেরও যদি 20% হয় তাহলে তাদের সিটের সংখ্যা হয় 60। আর যদি 15% ভোট তারা পান তাতেও 45 সিট তারা পেতে পারেন। কিন্তু আমরা তো ওই ভোটে যাচ্ছি না। এখন ওই ভোটে যেহেতু যাচ্ছি না, এই ভোটে কারণ না যাওয়ার কারণ এই না যে আওয়ামী লীগকে ঠেকাতে হবে, এটা ভিন্ন কারণ, এটা নিয়ে আলাদাভাবে কথা বলবো। এটা আনস্টেবল সরকার তৈরি করবে। যাই হোক, তো আওয়ামী লীগ এই 20% ভোট যদি পায়ও তার সিটের সংখ্যা খুব কম হবে, 8, 10, 15, 20 এই পর্যন্তই যাবে সর্বোচ্চ। তাও যাবে কিনা সন্দেহ আছে। যদি এখানে একটা যদি আছে, যদি তারা ভোট করার মতো লোকজন পায়, কারণ ভোটার থাকলেই তো হয় না, সেই ভোটারকে অর্গানাইজ করে ভোটে নিয়ে আসার ব্যাপার আছে। তাহলে দ্বিতীয় প্রশ্ন হলো, এই ভোট অর্গানাইজ করে আনার মতো লোকজন কি মাঠে আসবে? কোনোভাবে আসবে? পালিয়েই আছে সব। আওয়ামী লীগের দ্বিতীয়, তৃতীয় টিয়ারের নেতারাও সব ভারতে পালিয়ে আছে। বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছিল, এটা নিয়ে আলাপ করেছে এখানে। অন্তত 1000 নেতা, জেলা এবং উপজেলা পর্যায়ের প্রেসিডেন্ট, সেক্রেটারি, এই লেভেলের লোকজন, মানে একেবারে ওপরের দিকের এক্স এমপি 70-80 জন এরকম। তো প্রার্থী কি কাউকে পাওয়া যাবে? ফেরারি লোকজনকে নির্বাচনে প্রার্থী হতে দেওয়া যাবে না, কারণ আপনি স্টেটকে যখন মানেন না আপনি হতে পারেন না। এরকম প্রপোজাল আমরা আমাদের কমিশন থেকে দিয়েছি, অ্যান্ড উই হোপ যে এটা অ্যাকসেপ্টেড হবে। আসুন, এসে আদালতে যান, দেশের আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তারপর সেখান থেকে নির্বাচন করুন। আদালত থেকে নির্বাচন করার পারমিশন থাকবে। তিনি কনভিক্টেড হওয়ার আগ পর্যন্ত, তার বিরুদ্ধে রায় হওয়ার আগ পর্যন্ত পারবেন না। সো আদালতে গিয়ে করুন, কিন্তু সেটা তো করছেন না। তাহলে ভোট করতে আসবে কে? আওয়ামী লীগের ন্যূনতম নামগন্ধ আছে এমন মানুষ কি বাংলাদেশে এসে নির্বাচন করতে যাবে? দেশেই আসবে না। কারণ খুব স্বাভাবিক, যে পরিমাণ লুটপাট তারা করেছেন, এটা বাইরে রক্ষা করেও তার কয়েক জেনারেশন দেশের বাইরে দুর্দান্ত রাজকীয় জীবনযাপন করতে পারেন। টাকা পাচার টাচার করে অনেক আগে বসেছে। আমরা ব্যক্তিগতভাবে অনেককেই চিনি, পরিবারকে কত আগে, এখন না 5-7 বছর আগেই পাঠিয়ে দিয়ে রেখেছেন সুযোগে নিজে পালিয়ে যাবেন বলে, এবং পালিয়ে গেছেন, আমাদের পরিচিত মানুষজনের মধ্যেই আছে। তাহলে ওইটা অর্গানাইজ করে আনার মতো ক্যান্ডিডেটও পাওয়া যাবে না। তো তাহলে ভোট করতে গিয়ে যে 15-20 সিট পাওয়ার একটা টেকনিক্যাল বা কাগুজে সম্ভাবনা দেখা যায়, তাত্ত্বিক সম্ভাবনা দেখা যায়, সেটা তারা আসলে পাবে না। তাহলে কাকে প্রার্থী দেবে? যাদেরকে প্রার্থী দেবে, যে কজন জেলে আছে থাকতে পারে, সালমান এফ রহমান, আনিসুল হক, এরা প্রার্থী হলেও হতে পারেন। কিন্তু তাদের হয়ে মাঠে কারা থাকবেন? তাদের ভোট কারা করবেন? তাহলে শুধু প্রার্থী না, তাদের হয়ে যে কর্মীরা, বিভিন্ন পর্যায়ের কর্মীরা মাঠে থাকবেন, তারা কি মাঠে নামবে না আওয়ামী লীগের হয়ে? তাদের সে সাহস আছে? সাহস বলতে আমি বোঝাচ্ছি না তাদেরকে লোকজন হামলা করবে, ধরবে, সেটাও বলছি না। লিস্ট তাদের এথিক্যাল কোনো রকম গ্রাউন্ড থাকবে না। কারণ তারা কি করেছেন তারা জানেন। তারা যদি এখন চুপচাপ দেশে টিকে থাকতে পারেন, সেটাই তাদের কাছে অনেক কিছু। তাহলে যাবতীয় প্রসেসের মধ্য দিয়ে একটা ভোট করিয়ে আওয়ামী লীগ 5-7টা সিট পাওয়াও বা 10টা সিট পাওয়াও কঠিন হয়ে পড়বে তাদের জন্য। সুতরাং একটা, তারা যতই ডক্টর ইউনূসের সরকারকে নিরপেক্ষ না বলুক, মানুষ তো দেখবে ভোট কেমন হয়েছে। সো মানুষ দেখবে একটা নিরপেক্ষ ভোটে আওয়ামী লীগ 8-10 সিট পেয়েছে, 5 সিট পেয়েছে, বাড়িয়েও যদি পরে 15 সিট পেয়েছে, 20 সিট পেয়েছে। এটাই আওয়ামী লীগের এক ধরনের কবর রচিত হবে রাজনীতির। এই জায়গায় আওয়ামী লীগ যাওয়ার কথা না। তবে একটা কারণে আওয়ামী লীগ আবার যাবে কিনা হয়তো ভাবতে পারে, তারা যদি কিছু প্রার্থী দিতে পারে। আবারও বলছি, এসব শর্ত হচ্ছে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয় এবং নির্বাচনে পার্টিসিপেট করতে দেওয়া হয়। সেটা হচ্ছে তারা নির্বাচনে মাঠে নেমে তারা চাইবে নানা জায়গায় কেওস হোক তাদেরকে নিয়ে। এই কেওসগুলোকে তারা চেষ্টা করবে গ্লোবালি সেল করতে। সেটার একটা সম্ভাবনা আছে, কিন্তু এই সম্ভাবনাটা খুবই ক্ষীণ বলে আমি মনে করি। তাদের জায়গা থেকে খুবই ব্রিলিয়ান্ট ডিসিশন হচ্ছে নির্বাচনে না যাওয়া। খুব স্বাভাবিকভাবেই তারা এগুলো বলতে পারে। ডক্টর ইউনূসের সরকার তাদের প্রতি যেগুলো জনাব আরাফাত বলছেন, ভেরি কোয়ার্সিভ। এই কোয়ার্সিভ একটা সরকার যেটা লেভেল প্লেইং, তার ভাষায় গ্রাউন্ড তৈরি করবে না, তার গ্রাউন্ডে বা ফিল্ডে আমরা খেলতে যাব না, এটা করে তারা দূরে থাকতে পারলো এবং তাদের মান ইজ্জত
বাঁচলো কিছুটা। খোয়াব দেখতে পারেন তারা, এটাকে খোয়াব বলছি কারণ এটা আসলে ডেমোক্রেটের সঙ্গে বলার জন্যই বলছি। 5 বছর পর এই নির্বাচনের পরের নির্বাচনের দিকে গিয়ে জনগণের ক্ষতে কিছুটা প্রলেপ পড়বে কি না, যে সরকার ক্ষমতায় আসবে সেই সরকারের প্রচুর সমালোচনার মধ্যে তাদের কথা আবার কেউ নতুন করে স্মরণ করে আপাই ভালো ছিল ধরনের কথা কেউ বলে কি না, তারা সেই খোয়াব দেখতে পারেন। যদি আমরা আশা করি, আমরা বিশ্বাস করি আমরা আমাদের এই মাঠে এমন রাজনীতি তৈরি করতে পারবো, যে কারণে আমি এনসিপির প্রতি খুবই আশা রাখতে চাই যে তারা এমন বিকল্প হয়ে উঠবেন আপার এবং তার বংশ, তার ভবিষ্যৎ, তার দলের অন্য কেউ বাংলাদেশে আর কখনো গ্রাউন্ড পাবে না। ফলে তাদের সেটাও ধ্বংস হতে পারে, কিন্তু তারা সেই লাইনে চিন্তা করছেন। সো সার্বিক বিবেচনায় আমি যেটা বললাম, তারা সেভাবে ভাবছেনই, অলরেডি দেখলাম। নির্বাচনে না আসাই তাদের জন্য সবচেয়ে ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি দেখলেন, যে বর্তমান সামাজিক যোগাযোগের মাধ্যমে যে বিষয়টি সব থেকে হাইলাইট এবং ভাইরাল, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও হাসনাত আবদুল্লাহ তাদের মাঝখানে কি হয়েছে এই বিষয় নিয়ে কিন্তু আপনারা ইতিমধ্যে আলাপ এবং আলোচনা শুনতে পেয়েছেন। এবং সেই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।